যে জিনিসগুলো মন ছুঁয়ে যায় তার ব্যাপারে হাজার কথা বলার থাকে, কিন্তু কিছু বলা যায় না। রিসেন্টলি তুফান দেখলাম। বাংলা সিনেমার অধঃপতনের সময় এমন একটা মুভি দেখে নিজেকে প্রাউড মনে হলো। মুভিটা ভালো লেগেছে। যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে পাশের হলে গিয়ে মুভিটা দেখবেন, আমাদের সবার দেখা উচিত। বাকি সাউথ মুভির ব্যাপারে আপনারা তো সবাই জানেনই, তাদের সাবজেক্ট কতটা স্ট্রং হয়। এই মুভিটাও তেমনই, এত ভালো যে বলার মতো অনেক কিছু আছে, কিন্তু বলতে পারছি না। বিজয় বসের অভিনয়ের ব্যাপারে তো কিছু বলার নেই, আপনারা সবাই জানেন তার কাজের ব্যাপারে। কাজল দিদি, সামান্থা দিদি, আরো তাদের সঙ্গে বেশ কিছু ভালো ভালো অভিনেতারা রয়েছে। হয়তো মুভিটা অনেকেই দেখেছেন, বাট এমন মুভি বারবার দেখলেও বোর লাগে না, তাই আবার দেখা যায় নাকি। মুভিটা যেই কনসেপ্টের উপর বানানো হয়েছে সেটা সবার জানা উচিত বা বোঝা উচিত, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাকি দুইটা হরিণের বাচ্চা মুভিতে যেহেতু রয়েছে, তাই রোমান্স হালকা থাকতেই পারে, বাট তাই বলে কোনো ধরনের নিউডিটি বা ভালগার সিন একদমই নেই। সবাই মিলেই এনজয় করতে পারবেন, বরং পরিবারের সবাইকে মুভিটা দেখানো উচিত, কারণ সাবজেক্টটা এতটা স্ট্রং। কথা বলছিলাম 2017-তে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার তামিল মুভি নাম মার্সেল এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় চেন্নাইয়ের বাসন্ত নগরের রাত 3টায়। একটা অ্যাম্বুলেন্স এসে থামলো, ড্রাইভার নেমে চা অর্ডার করে, দোকানদার চা দিয়ে বলে, তুই একটু দেখিস তো, আমি ইস্যু করে আসি। সে চলে গেলে এন্ট্রি হয় মালের। এনাকে তো চিনেছেন, জনপ্রিয় একজন কমেডিয়ান, নাম ভাদিভেলু, এখানে ভাদিভু। এর সঙ্গে এটা সেটা আবল তাবল কথা বলতে বলতে থাম করে একটা মেরে বেহুশ করে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কি আমরা আরেকটা কাকুকে দেখাই যে তার কাজে যাওয়ার জন্য বের হচ্ছে। বউকে তাড়াতাড়ি টিফিন দিতে বলে বাইরে গিয়ে একটু স্কুটিটা চালু করে। একটু পর বউ টিফিন নিয়ে এসে দেখে গাড়ি আর হেলমেট পরে রয়েছে, লোক নেই। এরপর কি আমরা এই কাকুকে দেখাই যে তার লোককে বলছে, আমি যাচ্ছি, কোনো রোগী এলে আগে পেমেন্ট নিবি, তারপর ভর্তি করাবে বলে সে লিফটে ওঠে। বাট একটু পর যখন লিফটটা ওপেন হয় আমরা দেখি ছুমন্তর, সে গায়েব। এরপর সিন এখানে আসে, দুজন জগিং করছে, ভাই সাহেবের ফোন বাজে, তার ওয়াইফাই কে একটু সামনে এগোতে বলে সে কথা বলে। কথা শেষ করে আবার সামনে যাচ্ছিল, আমরা দেখি ভাদিবু এখানেও। দেখতে দেখতে তাকেও উঠিয়ে নিয়ে যায়, তার বউ তো হা। এবার পরের দিন নিউজে বলছে উমুক হসপিটালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার, হসপিটালের সামনের ফার্মেসিতে কাজ করা লোক, হসপিটালের ম্যানেজার এবং ডক্টরকে কাল রাতে কে বা কারা উঠিয়ে নিয়ে গেছে। তাদের কোনো খবর না পেয়ে পরিবারের লোকজন রিপোর্ট দায়ের করেছে। এরপর সিন পুলিশ কন্ট্রোল রুমে আসে, একজনের ফোনে একটা মেসেজ আসে। সে মেসেজটা দেখে তার অফিসারকে বলে, স্যার, সাসপেক্টেড ঠিকানা কেউ মেসেজ করেছে। পরের সিনে আমরা দেখি পুলিশ সেই পুরো এরিয়া কভার করে ফেলেছে, ড্রোন ছেড়ে দেয়, এখানে সেখানে অফিসার আর পেতে থাকে। তারপর কি আমরা এই ভ্যানের মাঝে এলে এন্ট্রি হয় কাটাপ্পার, মানে ডিএসপি রাতনাবেলের, যে তার লোকদের বলছে সব ঠিক আছে রে। ওপার থেকে লোকজন বলছে, জি স্যার, ওকে। ক্যামেরা এই জানালা ফলো করলে ভিতর থেকে একটা লাইট জ্বেলে ওঠে, আর এরা কনফার্ম হয় ভিতরে লোক আছে। ক্যামেরা রুমের ভিতরের লোকটাকে দেখায় যে একটু মোচড়া মুচড়ি দিচ্ছে। এদিকে ডিএসপি সবাইকে রেডি হতে বলে, আর একসঙ্গে সবাই বেরিয়ে পড়ে। যে যেখানে ছিল সবাই দৌড়, এ তার কাজ করছে, অফিসাররা উপরে আসে, এ তো এর মনে লেগে আছে। পুলিশ ভিতরে এসে তাকে ধরে ফেলে। সিন কাট করে পরের সিনে আমরা দেখি তার বাড়ির বাইরে শত শত লোকের ভিড়, তাকে বের করা হচ্ছে। পুলিশ তাকে ধরেছে দেখে লোকজন কান্না শুরু করে দিয়েছে, হাই হুতাশ করছে। তার মানে সে বিশেষ কেউ। এই কাকুও দেখি এখানে, সবাই বলছে ইনি ভালো মানুষ, আমাকে কেন ধরেছো, ছেড়ে দিন। মানে সবাই পাগল হয়ে যাচ্ছে তাকে ধরার কারণে। তারপরেও পুলিশ নিয়ে যায়, গাড়িতে উঠবে, ব্যাস এন্ট্রি হয় বসের। মানে মুখটা দেখলেই ভিতরে কেমন যেন একটা খুশি কাজ করে। পুলিশ ধরেছে অথচ মুখে হাসি, সবাইকে শান্ত হতে ইশারা করছে। পুলিশ তাকে নিয়ে আসে। এখানে আনার পর ডিএসপি বলে, ডক্টর মারান, 2 বছর আগে যখন কেসটা আমাকে দেওয়া হয় আমি ভেবেছিলাম হবে কোনো চোরু চাক্কা, বাট তোমার মতো একজন ডক্টর, ব্যাপারটা মানতে পারছি না। সত্যি করে বল তো, কে তুই, কোন সংস্থার সঙ্গে জড়িত, তোর উদ্দেশ্য কি? মারান একটা লুক দেয়, আর ফ্ল্যাশব্যাকের মূল কাহিনী শুরু হওয়ার আগে অ্যাক্টরদের নাম ওঠার মাধ্যমে একটা বিশাল জায়গার কিছু জিনিস আমাদের দেখিয়ে মারানের ম্যাজিক দেখানো হয়। ভাই অস্থির কিছু ম্যাজিক আমাদের দেখায়। এরপর বোর্ডে কিছু লোকদের ছবি টাঙিয়ে রাখে, তারপর ব্যাগ গুছিয়ে নেয়, পাসপোর্ট রেডি করে, তারপর লুঙ্গি এভাবে ধরে, আর সিন চলে আসে প্যারিস এয়ারপোর্টে। সিনগুলো ভালো করে মাথায় রাখেন কেমন। সঙ্গে ভাদিবু, মারান লুঙ্গি মুঙ্গি পরেই যাচ্ছে। এয়ারপোর্টের গার্ডরা তাকে দেখে টিমকে অ্যালার্ট করে দেয়। তারা মারানকে ধরে নিয়ে যায় চেকিং রুমে, সঙ্গে ভাদিবুকেও। এদের অ্যাটিটিউড দেখে তো বোঝা যাচ্ছে এরা মারানকে গায়ে লাগাচ্ছে না। শার্ট খুলতে বলে, খোলে, তারপর লুঙ্গিও খুলতে বলে। কোনো উপায় না থাকায় মারান সেটাও করে। কিছু না পেয়েও এরা মারানকে এখানেই বসে রাখে। মারান এদিকে এই মহিলাকে দেখছিল যে কফি খাচ্ছে, বাট হুট করে তার কি যেন হয়, সে বেহুশ হয়ে পড়ে যায়। মারান চমকে ওঠে, তার হাজবেন্ড চেলে দেশে, অ্যাম্বুলেন্স ডাকো কেউ প্লিজ। মারান বলে তার ডক্টরের প্রয়োজন, প্লিজ যেতে দিন। এরা ছাড়ছে না। শেষে ভাই এদের মারা শুরু করে, এদের মেরে মুরে এখান থেকে দৌড় দেয়। আপনারা হয়তো এই সিনগুলোই ফেসবুকে বা এখানে সেখানে দেখেছেন। যাক, ভাই একটা স্ট্র আর একজনের কার্ড নিয়ে দিদিকে ধরে, বাট পুলিশ এসে তাকে থামাতে চায়। ভাই বলে, আমি একজন ডক্টর, প্লিজ দেখতে দিন। ভাই গলার এখানে হালকা করে একটু কেটে এই স্ট্র দিয়ে বাতাস দেয়, আর দিদির হুঁশ ফিরে আসে। ব্যাস সবাই খুশি। তার বাচ্চারা এসে মারানকে জড়িয়ে ধরে। হসপিটালের লোকজন ততক্ষণে চলে আসে। মারান বলে, সমস্যা নেই, সব করে দিয়েছি, আপনার জাস্ট ব্যান্ডেজ করে দিন। ডক্টর বলে, আপনি ডক্টর মারান না?
জি, হেই, আপনার ব্যাপারে তো আজকেই নিউজে দেখলাম। ডক্টর এই দিদিকে বলে, আপনি জানেন আপনি কতটা ভাগ্যবতী, ইন্ডিয়ার বড় বড় ডক্টরদের মাঝে একজন আপনাকে সেভ করলো। এবার নেংডির বাচ্চারা মারানকে সরি বলে, তারা বুঝতে পারেনি। ভাই বলে, কারো পোশাক দেখে তাকে জাজ করা ছাড়ুন, দেখবেন কাউকে সরি বলতে হবে না। অফিসার সবাইকে সেলুট দিতে বলে, বেশ গুজবম আলা একটা সিন। ভাই যাচ্ছিল, এই দিদি বলে, স্যার এরা আসলে এমন পোশাক দেখে আপনাকে চিনতে পারেনি। ভাই বলে, আরে এটা তো খুব কমন ব্যাপার, শাহরুখ খান, আব্দুল কালাম, কামাল হাসান, এমন বড় বড় লোকদের এরা হ্যারেস করেছে, এখানে আমাদের মতো সাধারণ মানুষদের কি আওকাত। সিন চলে আসে একটা সেমিনারে। হোস্ট বলছে, আজ আমরা যে মহান ব্যক্তিকে অ্যাওয়ার্ড দিতে এই অনুষ্ঠানে এসেছি তার ব্যাপারে আপনাদের একটু বলি। পুরো দুনিয়াতে ডক্টররা অনেক বড় একটা দায়িত্ব পালন করে আসছে, এটা আমাদের স্বাভাবিক গতি, কিন্তু ডক্টর মারান মানুষের সঙ্গে সঙ্গে মনুষ্যত্বকেও বাঁচিয়ে রেখেছে, যেটা অস্বাভাবিক। কিছু লোকদের ভিডিও দেখানো হয় যাতে তারা বলছে যে কোনো সময় তাকে ডাকলে সে হাজির হয়, আমাদের মতো গরিবদের পাশে সে ছায়ার মতো লেগে থাকে, এখনো 5 টাকায় চিকিৎসা করে। জি হ্যাঁ, ডক্টর মারানের ফিস মাত্র 5 টাকা। যে কোনো লোকের থেকে সে 5 টাকা ভিজিট নেয়। মানুষের সেবায় যার মূল লক্ষ্য, এমন মানুষকে পুরস্কৃত করতে পেরে আমরাও গর্বিত। তাই খুবই আনন্দের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মারান ইন্ডিয়া থেকে। আর তাকে পুরস্কার প্রদান করবে ইন্ডিয়ার হসপিটাল অথরিটিস এর ভাইস প্রিন্সিপাল মিস্টার অর্জুন। কাকা হাসি মুখে স্টেজে ওঠে তাকে পুরস্কার দেওয়ার জন্য, বাট মারানকে দেখে তার কেন জানি বিচি চিপায় উঠে যায়। যাক, মারানকে পুরস্কার তুলে দেয়। তারপর মারান কিছু কথা বলে যে মেডিসিনের খোঁজ করা হয়েছে মানুষের উপকারের জন্য, বাট আজকাল এটাই সব থেকে বড় ধান্দা। শরীর স্বাস্থ্য সবারই জরুরি, অথচ বড়লোক আর মধ্যবিত্তদের মাঝে চিকিৎসা নিয়ে আকাশ পাতাল তফাৎ। চিকিৎসা সেবা যখন সবার জন্য সমান হবে, একমাত্র তখনই মনে হবে সেই দেশ বা সেই দেশের মানুষের উন্নতি হয়েছে। এমন আরো কিছু ভালো ভালো কথা বলে সে শেষ করে। তারপর যে যার মতো কথা বলছে, ভাই ইন্টারভিউ দিচ্ছিল, আর্জুন তাকে ডাক। জি স্যার বলুন, তুমি চেন্নাইয়ের কোথা থেকে? মারান বলে। তখন এই হালাই বলে, জানি না তোমাদের মতো এমন ট্যালেন্টেড ছেলে পেলে এমন বস্তি থেকে কেন উঠে আসে। মানে সে মারানের জন্মগত স্থানটাকে ছোট করে কথা বললো। আচ্ছা তুমি 5 টাকায় কেন চিকিৎসা করো? পড়াশোনা করেই ডক্টর হয়েছে তো নাকি? আরে স্যার, আচ্ছা শোনো, নেকির কাজ অনেক করেছো, এবার একটু টাকা কামাও, আমার হসপিটালে আসো, দুজন মিলে খুব নোট ছাপাবো। মারান বলে, দেখুন স্যার, আমি টাকার জন্য এসব করি না। এটা কাকু বলে, তোমার দাম বলো। মারান বুঝতে পারে এ রাসেল ভাইপার ভালো কথার লোক না। স্যার আপনার দ্বারা আমাকে কেনা যাবে না, ছাড়ুন। কাকু রাগ দেখাতে থাকে, তুমি ভুল করছো, তোমার পুরো ক্যারিয়ার। এবার ভাই মুডে চলে আসে, আবে হুদুম পেঁচা, শালা এমন জায়গায় ইঞ্জেকশন লাগাবো না বাপের নাম বলে জায়েদ খানের নাম নিবি। আবে ভদ্রভাবে কথা বলছি বলে হিরো আলম ভেবেছিস নাকি? চল ভাগ এখান থেকে। কি খবর কাকু? এবার স্বাদ মিটেছে, যৌবনের জ্বালা কমেছে। যাক, এরপর এন্ট্রি হয় এক হরিণের বাচ্চা, কাজল আগারওয়াল অর্থাৎ আনু পল্লবীর, যে একে বলছে, স্যার আমি খবর নিয়ে এলাম, সামনে 3 দিন কোনো টিকিট নেই। কাকু বলে, ঠিক আছে, আমরা কদিন এখানে থাকবো, তুমি ড্যানিয়ালকে ফোন করে বলে দাও। ড্যানিয়াল নামটা মাথায় রাখেন। এখান থেকে সিন চলে আসে হোটেলে। আহা, কাকুকে যা লাগছে না, মনে হচ্ছে কোকিলের পেট থেকে বগের বাচ্চা বের হয়েছে। বেটা তুই কথা বল, আমি একটু বিদেশি সাবানে গা ঘষে চিকনা হয়ে আসি। কাকু চলে গেলে মারান তার মার সঙ্গে কথা বলে। চিনে নাকে? মারানের মা কঠিন একটা মহিলা। গঞ্জনা মুভি দেখার পর থেকে আমি ভক্ত হয়ে গেছি। যাক, মা ছেলে কথা বলে, তার সঙ্গে বস্তির আরো সবাই কথা বলে, কারণ সবাই মারানকে নিজের মনে করে। যাক, সিন রাতে একটা কফি শপে আসে। এখানে আমাদের হরিণের বাচ্চা এই ভাই সাহেবের কাছে রিকোয়েস্ট করছে কফি দিতে, বাট ভাই সাহেব দিচ্ছে না, কারণ এদের কাছে কয়েক টাকা কম আছে। মারানো সেখানে এসেছে, এটা লক্ষ্য করে এখানে আসে। এক্সকিউজ মি মিস, আমাদের একটু কফি খাওয়াবেন? মানি ব্যাগ হারিয়ে গেছে। আনু টাকা হাতে দিয়ে বলে, এই টাকায় আছে, 4টা কফি নাও আর আমাদের রিক্সা ভাড়া দাও, ধরো। বাস, ভাই টাকা নিয়ে ম্যাজিক শুরু করে। ম্যাজিশিয়ানরা যেমন করে তেমন করতে করতে ভাই ধাম করে টাকা ডবল বানিয়ে দেয়। দিদি তো কি করে? এরপর ভাই আরো টাকা বের করে কফির দাম দেয় আর বাকি টাকা আনুকে দেয়। চলুন মিস আমরা বসি। মারানকে একজনকে পেয়েছে, বাদিবু তার পার্টনার খুঁজতে ইনাকে বলে, কিরে ভাই তোর কি খবর? এ রেগে যায়, চল হাঁটবে। কিসের ভাই? আমি মেয়ে। ভাই বলে, আবে কোন জমানায় এলাম বে, মেয়ের তো কোনো লক্ষণই দেখি না। এখানে ইউরোকে আমি টাকা বললাম, এটা নিয়ে আবার কেউ যেন কমেন্ট বক্সে রাজনীতি করতে আইসেন না, বলার সুবিধার্থে বলেছি। এরা এখানে পরিচিত হচ্ছিল, কয়েকটা ছিনতাইকারী ভিতরে ঢুকে পড়ে, ভয় দেখিয়ে সবার থেকে জিনিস নিতে থাকে। মারান বলে, যা চাই দিয়ে দাও, ঝামেলা করো না, আমি দেখছি। এরা মারানের থেকে টাকা তো নেই, আবার আনুর রিংটাও চায়। আনু বলে, সবকিছু নিয়ে নাও, এটা না। এরাও ছাড়বে না, আনু দিবে না। শেষে মারান আনুর হাত থেকে খুলে নিয়ে এদের দেয়। বেচারি কেঁদে ফেলে, কারণ রিংটা তার মায়ের শেষ নিশানি। ভাই ভরসা দেয়, কিচ্ছু হবে না, চুপ করো। এরা যাচ্ছে, মারান আবার আনুর রিংটা দেখায়, মানে সে জাদু দেখিয়েছে। দিদি তো অবাক, কি করে হলো এটা? এদিকে এ দেখে এটা তো রিং না, পোকা। কি বে বোকা বানাচ্ছিস? মারানকে মারতে আসে আর ভাই ম্যাজিক দিয়ে এদের বাজাতে থাকে। দিদি তো খুব খুশি, এখন ম্যাজিকের মারামারি তো দেখতে ভালো লাগবেই। শেষে এরা যখন আর পারছিল না, শুট করা শুরু করে। ভাই এভাবে এখানে এসে কাপড়টা নিয়ে গায়ের উপর দেয় আর তার সঙ্গে সঙ্গে সেও গায়েব হয়ে যায়। সিন চলে আসে পরের দিন একটা সুপার শপে। দুজনে এটা সেটা নিচ্ছিল, ভাদিবু এদিকে ইশারা করে। মারান দেখে ডক্টর আর্জুন একটা পটাখা নিয়ে ঘুরছে। বাস, এরা ফলো করা শুরু করে। বাইরে এসে দেখে কাকু আনুকে সব
ব্যাগ ট্যাগ দিয়ে সে তার পটাখা নিয়ে চলে গেল। মারান ডাক দেয়, ওই ব্ল্যাক কফি, এটাই বস নাকি? আরে তুমি? হ্যাঁ এটাই বস। বস তো ফুল মুডে আছে। আনু বলে হ্যাঁ সে এনজয় করছে আর আমরা তার ব্যাগ গাড়ি আনা রেডি করে দাও এসব করি। বাদিবু বলে বইরা তো তার কাজে আছেই, তুমি কেন সময় নষ্ট করছো সুন্দরী? এমন কোচে একটা ছেলে ফ্রি তো আছে, ওর সঙ্গে যাও। আয় ভাই আয়, আমরা এদিকে যাই। কাকু তাকে নিয়ে চলে যায়। মারান বলে তো এত কিউট আর সুইটের ডিব্বার কোনো বিএফ নাই, এটা তো মানতে পারছি না। কাউকে পটাতে পারো নি নাকি কেউ পটেনি? আনু বলে কাল ট্রাই করতে চেয়েছিলাম বাট তার আগেই সে গায়েব হয়ে গেছিল। ভাই বলে তো চলো আবার ট্রাই করো। ব্যাস আর কি, চুলকি লক্ষণ তো বুঝতেই পারছেন। শুরু হয় একটা গান, দুজনে নাচা গানা করছে, মজা মস্তি করছে, আর এই গানের মাঝ দিয়েই মারান ডক্টরকে ফলো করছে। গানের মাঝে একদিন পার হলে পরের দিন আমরা দেখি মারান ডক্টরের জিএফ কে ফলো করছে। করতে করতে তাকে একটা চিপাই এনে কি যেন কাজের জন্য টাকার বান্ডিল দিল। এরপর আরো কিছু সুন্দর সুন্দর সিন দিয়ে গানটা শেষ হয়। আনু খুব ভালো সময় কাটিয়েছে, খুব খুশি। এই 3 দিন আমি কখনো ভুলতে পারবো না। আর না মারানকে এমনটাই বলছে। মারান টিকিট বের করে দেয়, তুমি আর তোমার বস সহ এসো আমার শোতে, খুব মজা পাবে, অনেক বড় একটা শো, মিস করো না জানো। আনু বলে সে আমার বস, আমি বস নই যে সে আমার কথা শুনবে। মারান বলে টিকিট দেখিও, ও এমনি আসবে। ঠিক আছে। সিন চলে আসে রাতে সেই ম্যাজিক শোতে। ভাই হাজির ম্যাজিক দেখাতে, মাস্ক পরেছে তাই কেউ জানে না এই সেই ডক্টর মারান, বাট আনু তো জানে মারান। আপনার মাথায় প্রশ্ন আসছে না যে এ ডক্টর আবার ম্যাজিশিয়ানও? হ্যাঁ, মাথায় প্রশ্ন রাখেন। তো ভাই বেশ মজার মজার খেলা দেখায়, অনেকগুলো খেলা দেখায়। ডক্টর আর্জুন তার ডুগডুগিকে সঙ্গে নিয়েই এসেছে, তারা আছে তাই সে আনতে পেরেছে, এ অধিকার তারা আছে, আমাগো কি, চলুন সামনে যাই। মারান বলে আমার এবারের খেলার জন্য আপনাদের মাঝ থেকে একজন ভলেন্টিয়ার দরকার, কে আসবেন হাত উঠান। সবাই হাত উঠায়, কাকু উঠায় না, বাট বাবু বলাতে সেও খুশি খুশি হাত উঠায়। মারান খুঁজতে খুঁজতে ডক্টর আর্জুনকেই ডাকে। কাকু তো খুব খুশি, সবাই তালিবালি মারছে। স্টেজে এলে মারান আগে তার ব্যাপারে বলতে বলে, এরপর তাকে একটা বক্সের মাঝে রেখে দেয়। খেলা হলো সে শুয়ে থাকবে আর জাদুঘর চাকু উপর থেকে নিচ অব্দি পার করে দিবে, তার কিচ্ছু হবে না। প্রথমটা মারে, কিচ্ছু হয় না। দ্বিতীয়টা মারে, তাতেও কিছু হয় না। কাকু হাসছে। এরপর 3 নাম্বারটা মারবে, সবাই হা করে আছে, না জানে কি হয়। মারান ধাম করে মার, এই বুঝি সে শেষ, বাট না, কাকু এদিকে হয়ে হাসছে। এরপর 4 নাম্বারটা মারতে যাবে। মারান মাস্কটা আস্তে করে খুলে ডক্টরকে বলে, কেবে হুদুম বেচা, ফেসে গেছিস তো? ডক্টর ভয় পেয়ে যায়। মারান চাকু রেডি করে আর বলে, মারান না বে, ভেট্টি মারানের ছেলে মারান। তখনই ধামধাম করে পুরনো কিছু সিন দেখানো হয়, সম্ভবত মারানের বাবা হবে। একটু দেখানো হলে মারান তাকে মেরে দেয়। এবার চাকু দিয়ে রক্ত পড়তে থাকে, সবাই চিল্লায় ওঠে, কি হলো এটা? মানে এবার সত্যি সত্যি তাকে মারা হয়েছে। লোকজন তো ভয় পেয়ে চিল্লানো শুরু করে। আনুও ভেবে পাচ্ছে না এটা কি হয়ে গেল। কাকু পর্দা ফেলে দেয় আর মারান আস্তে করে সেখান থেকে পালিয়ে যায়। তার মানে মারান যে কাকুর জিএফ কে টাকা দিল এই জন্যই, যাতে সে তাকে এখানে আনে বা হাত উঠায় দেয়। পরের দিন সকালে এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার এস.জে. সূর্য স্যার, অর্থাৎ ড্যানিয়েলের নাম মাথায় রাখতে বলেছিলাম, মনে আছে তো? এই সেই ড্যানিয়েল এখানে আসে। পুলিশ তাদের কাজ করছে, ভাব দেখে তো বুঝতে পারছেন এ ছোট মোটো কোনো লোক না। উপরে এলে আমরা দেখি ডিএসপি রত্নাবেল এখানে। ড্যানিয়েল বলে, আমার খুব কাছের মানুষদের মাঝে একজন ডক্টর ছিল, কে ওই ম্যাজিশিয়ান? ডিএসপি বলে, খুঁজে বের করবো স্যার, সমস্যা নেই, খুঁজে বের করবো। অন্যদের বেলায় তো কোনো কিছু ছিল না, এখানে তো একটা ক্লু আছে। আনু এসে ড্যানিয়েলকে কি যেন ইশারা করে, মানে ডিএসপি হয়তো ঠিক বলছে সেটাই বলছে। ডিএসপি বলে যে খেলা দেখিয়েছে সে আসল জাদুকর ছিল না, আসল জাদুকরকে ভালো পরিমাণে অ্যানাস্থেসিয়া দিয়ে শুয়ে রাখা হয়েছিল যাতে সে 8 ঘন্টার মাঝে আর না ওঠে। আর অ্যানাস্থেসিয়ার এমন ব্যবহার একমাত্র সেই করতে পারে যে এ ব্যাপারে এক্সপার্ট। ডিএসপি সহকারী বাইসাব বলে, তার মানে সে এমন ম্যাজিশিয়ান যে বা এমন ডক্টর যে ম্যাজিক জানে। ডিএসপি বলে, এক্স্যাক্টলি। ড্যানিয়েল তাড়াতাড়ি খুঁজে বের করতে বলে চলে যায়। সিন চলে আসে চেন্নাই। মারান বাসায় এলো, তারা ফেরার খুশিতে সবাই মজা টজা করছে, নাচাগানা হচ্ছে। সেখানে মিনিস্টার আসে। ইনি একজন মিনিস্টার। কি মিনিস্টার জানেন? আরে টাকলা মিনিস্টার না, আর না বিউটি মিনিস্টার, ইনি হলেন হেলথ মিনিস্টার। পাল, এগুলা কি শুনলে সবাইবারে? দেশের জন্য এত বড় সম্মান সে অর্জন করেছে, তাই কাকু তাকে সাধুবাদ জানাতে এসেছে। কাকু বলে, সামনের বারে তুই মেডিকেল কাউন্সিলর হেড হবি, কোনো কথা নেই, আমি শুনবো না। অনেকবার বলেছি, তুই নিষেধ করেছিস, এবার তোকে শুনতেই হবে। আমি গেলাম, থাক। মিনিস্টার চলে গেলে আবারও গানা বাজানো শুরু হয়। পোলাপাইন মজামস্তি করছে। মজামস্তি শেষে এবার পরের দিনে এন্ট্রি করে আরেক গোলাপের কলি। তার ব্যাপারে কি বলি, এমন কিউট মেয়ে কম দেখা যায় যখন রাস্তাঘাটে চলি। সামান্তা রুথ প্রভু, অর্থাৎ তারা একজন জার্নালিস্ট। সে মিডিয়াতে বড় কিছু করতে চায়, বাট এসব ফালতু শো তাকে চালাতে হয়। তার সহকারী ইয়োগী বাবু, অর্থাৎ নলান, এই দিদি এসে বলে তার সুখবর আছে, আজ থেকে আমি যে শোটা করি সেটা তুই করতে পারবি। দিদি তো খুব খুশি। এই দিদি বলে, বাট তোর প্রথম গেস্ট হলো একজন ডক্টর, যাকে সবাই 5 টাকার ডক্টর বলে। তারা মনে করে এটা তো খুবই সহজ কাজ। তখন এই দিদি বলে, কিন্তু সমস্যা হলো সে এখনো কাউকে ইন্টারভিউ দিতে রাজি হয়নি, তোকে গিয়ে তাকে রাজি করাতে হবে। তার কোনো স্মার্টফোন নেই, আর না সে সোশ্যাল সাইডে অ্যাক্টিভ রয়েছে। বাট আমি অ্যাক্টিভ
অ্যাক্টিভ রয়েছে, এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, গিয়ে একটু ফলো করে দিয়ে আসুন। দিদি বলে না তো সেই স্মার্টফোন চালায় আর না সোশ্যাল সাইডে অ্যাক্টিভ রয়েছে, তাকে জাস্ট তার চেম্বারেই পাওয়া যায়, সে আসলে তোর ওই কাজ কনফার্ম হবে। এরা মনে করে খুব সহজ ব্যাপার। পার্টিরা বেরিয়ে পড়ে 5 টাকা ডক্টরকে খোঁজার জন্য। চেম্বারে এসে মারানের ব্যাপারে জিজ্ঞেস করলে দাদি বলে ডক্টর এখনো আসবেন। তারা জিজ্ঞেস করে এখন কোথায়, দাদি বলে এখন মাঠে খেলছে। আচ্ছা বেটি, রোগীকে এ নাকি? একে তো দেখেই মনে হচ্ছে ট্রাকের চাকার নিচ থেকে উঠে এলো। বেটা খুব গরম, এ সময় টুপি পরে আছিস কেন, খুলে ফেল। কপাল। তারা দাদি থেকে শুনে নেয় তাকে এখন কোথায় গেলে পাওয়া যাবে। শুনে দুজন বের হয়ে যায়। সিন চলে আসে এই মাঠে। ভাই খেল নিয়ে বিজি, এরা সেখানে আসে। সবে বলটা ফেলতে যাবে, তারা ডাক দেয় এ ছোটু এদিকে আয় তো। ভাই মনে করে হয়তো অন্য কাউকে ডাকছে, ইগনোর করে আবার মারতে যাবে, তারা আবার ডাকে আবে ঘচু, কানে কথা যাচ্ছে না, এদিকে আয়। মারান ভাবছে যা সালা, এ আমাকে ডাকছে, দেখি যাই কে। তোরা খেল, আমি আসছি। তারা তো আর মারানকে চেনে না, খুব পার নিচ্ছে। আবে ছোটু, এখানে 5 টাকার ডক্টর কে বলতো? শালার তো খুব নাম শুনছি বে। মারান বলে কেন, এখানে কাউকে ডক্টর মনে হচ্ছে না? আমাকেও না। তারা বলে আরে না, এখানে তো সবাইকে কম্পাউন্ডার লাগছে। মারান বলে তাহলে তো ওই ঠিক আছে। বাদিবুকে দেখিয়ে বলে উনি ডক্টর। তারা বলে কি ডক্টর ও? আবে ওকে তো বাদুরের সর্দার মনে হচ্ছে বে। শালা এই ঘুঁচুর ইন্টারভিউ নিতে হবে। আচ্ছা ছোটু, একটা কাজ করবি আমার জন্য, তোকে মুলের জুস খাওয়াবো, তুই ওকে একটু আমার চ্যানেলে নিয়ে আসবি ইন্টারভিউ দেওয়ার জন্য। আরে তোকে এখনই মিল্কশেক খাওয়াচ্ছি, চল চল চল, আগে খেয়ে নেয় তারপর। মারান বলে ঠিক আছে, ওকে আমি কালকে নিয়ে যাব, যান। মানে তারার এমন ইনোসেন্টনেস মারানের খুব ভালো লাগে। পরের দিন সকালে অফিসে সব অপেক্ষা করছে মারানের জন্য। একটু পর একটা অটোতে করে চলে আসে ভাই। তারা দেখে বলছে আবে এ একা কেন বে, ডক্টর কই? আজকে তো এ আমাদের চাকরিটাও খাবে। মারান নামে। তারা বলছে তুই কেন বে, ডক্টর কই? মারান বলে ডক্টর অপারেশনে বিজি, তাই আমি এসেছি, সমস্যা নেই, কেউ বুঝতে পারবে না। তারা এখনো বুঝতে পারছে না। এর মাঝে তার বস এসে মারানকে বরণ করে নেয়। স্যার আপনি আসবেন আমরা কল্পনাও করতে পারিনি, আমরা অনেক খুশি হয়েছি স্যার, সেমিনারে আপনার ভাষণ অনেক সুন্দর ছিল। তারা হয়তো এবার আন্দাজ করতে পারছে যে এই ডক্টর মারান। অনুষ্ঠান শুরু করা হয়। তারা হা করে চেয়ে আছে, কারণ মারানকে সে চিনতে পারেনি। মারান ইশারা করলে যেন তার হুঁশ ফিরে আসলো। হাই হাই হাই, হাজারো বাত তারাকে সাথ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। এনাকে তো আপনারা সবাই চিনেছেন, সবাই 5 টাকা ডক্টর বলে ডাকে, তার পরিচয় দেওয়ার কিছু নেই, তো আমরা সরাসরি তার কাছে যাই। তো ডক্টর মারান, এত টাকা খরচ করে 5 টাকা ফিস, এটা তো অনেক কম, কেন নেন? মারান বলে দেখুন, আমরা হয়তো জানি না আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা 5-10 টাকা বাঁচানোর জন্য 2 কিলো রাস্তা হাঁটে, যাদের দিন কোনো মতে যায়, তাদের কাছে এটা অনেক। এক জার্নালিস্ট কাকু প্রশ্ন করে ডক্টর সরকারি হসপিটালের অবস্থা তো জানেনি, এর উন্নতির জন্য কি করা উচিত, আপনি কি মনে করেন? মারান বলে যদি এমন রুলস বানানো হয় যে চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রত্যেকটা পলিটিশিয়ান, আইএএস, আইপিএস সবাই সরকারি হসপিটালে চিকিৎসা নিতে হবে, তাহলেই আমরা এর সমাধান পাবো। আরেক দাদু বলে বেটা তুমি বলছো ফ্রি চিকিৎসা, ফ্রি মেডিসিন, এটা কি সম্ভব? মারান বলে কেন নয়, যদি ফ্রিতে টিভি পাওয়া যায়, ফ্রিজ পাওয়া যায়, মোবাইল, ভোটের জন্য হাজার হাজার টাকা দেওয়া হয়, তাহলে ওষুধ কেন দেওয়া যাবে না? এখানে যে কথাগুলো হয় খুব গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের বলছি। তারা বলে কিন্তু ডক্টর মারান এখন কিন্তু মেডিকেল ফিল্ডে আমরা অনেক এগিয়েছি। মারান বলে এটা শুধু মুভি আর আপনাদের নিউজেই, আসল খবর আমি আপনাকে বলছি। পৃথিবীর বড় বড় ডক্টরদের মাঝে আমাদের দেশের অনেক ডক্টর রয়েছে, যে কারণে আমাদের দেশ অনেকটা এগিয়ে, এটা বলা যায়। কিন্তু দেশের মানুষের চিকিৎসা দিতে না পারার দিক থেকে ইন্ডিয়া 112 নম্বরে। এবার বলো, যত ডক্টর ইন্ডিয়াতে আছে তার মাঝে 57.3% ডক্টর 2 নাম্বার, যাদের ডিগ্রিটাই নকল। প্রতি বছর 52 লাখ মানুষের ভুল চিকিৎসা হয়। 120 কোটি জনগণের মাঝে জাস্ট 120 জন সঠিক চিকিৎসা পাচ্ছে। তাহলে বলুন কিভাবে আমাদের দেশ উন্নত হচ্ছে? আমি তো এটা কোনোভাবেই মানতে পারছি না। সেম সমস্যা কিন্তু আমাদের দেশেও। এই দিদি বলে স্যার প্রফেশনাল কথা অনেক হয়েছে, এবার পার্সোনাল কথায় আসি। আমরা রোজ কোনো না কোনো মেডিকেল স্ক্যামের কথা শুনি। আপনার দৃষ্টিতে সব থেকে বড় স্ক্যাম কোনটা? মারান বলে মেডিকেল চেক আপ। আপনাদের মাঝে যারা মনে করেন আমার কোনো প্রবলেম নাই, আপনারা একবার মেডিকেল চেক আপ করে দেখবেন, এমন এমন সব রোগ আপনার মাঝে বের হবে, আপনি আর বাঁচতেই চাইবেন না। এভাবেই তারা বিজনেস করে যাচ্ছে। আরেক দিদি জিজ্ঞেস করে আচ্ছা ভাই প্রফেশনাল কথা অনেক হয়েছে, এবার বলুন আপনি এখনো বিয়ে করেননি কেন? মারান বলে আজ অব্দি তেমন কেউ নজরে আটকেনি, তবে তারাকে মিন করে বলে ইদানিং একজন নজরে পড়েছে, জানি না সে কি ভাবছে, তারা কিন্তু বুঝতে পারছে। যাক অনুষ্ঠান শেষ হয়ে যায়, বাই সাহেব বলে চলে যাবে। তারা আবার মারানকে ডাকে এ ছোটু একটু এদিকে আয় না। মারান বলে আমার পেশেন্ট আছে, কাজ করতে যেতে হবে। তারা বলে আরে আয়, এবার আপেলের জুস খাওয়াবো, আয়। ভাই কাছে আসে, দুজন একে অপরের দিকে চেয়ে থাকতে থাকতে হেসে ওঠে, আর একটা গান শুরু হয়। গানের মাঝে অস্থায়ী কিছু সিন আমাদের দেখানো হয়, আর এই গানের মাঝে এই দুজনের সম্পর্ক এতটা মজবুত হয়ে যায় যে এঙ্গেজমেন্টও করে ফেলে এরা। গান শেষে সিন এখানে আসে, ভাই কাজ করছে, কাকু বলে ড্রাইভারকে এভাবে, ওকে এইভাবে, আর ওকে এইভাবে। মানে এখান থেকে তারা প্ল্যান করে সবাইকে উঠায়, যেটা শুরুতে আমরা দেখলাম। এখান থেকে আবার সিন কাট করে এখানে আসে। ডিএসপি বলে তাহলে কি সমাজের রক্ষক হয়ে গেছিস নাকি? এখন আগে তো মেরে ফেলতি, এখন আবার লোকজনকে উঠানোর বিজনেস শুরু করেছিস? মারান কিছু বলে না। ডক্টর বলে যাদের উঠিয়েছিস তাদের মাঝে একটা কমন ব্যাপার হলো ওই হসপিটাল, চল গাড়ি আগে বাড়া, কেন এদের উঠালি? সিন আবার পিছিয়ে আসে এই
অটো ড্রাইভারের কাছে, যে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে বাবা মেয়ে মিষ্টি করে 2-4টা কথা বলে সে পার হয়ে যায়। মেয়ে রাস্তা পার হয়ে স্কুলে যাবে, তখন একটা ট্রাক এসে তাকে লাগিয়ে দেয়। লাগার সঙ্গে সঙ্গে চটকে গিয়ে পড়ে যায়, তার মাথা থেকে রক্ত ছিটকিয়ে যায়। আশপাশে সবাই এগিয়ে আসে, বাট সবাই হা করে দেখছে, কেউ কিচ্ছু করছে না। বাবার করে যায় টান লাগে, ফিরে আসে, দেখে মেয়ের এই অবস্থা। দয়া করে কেউ অ্যাম্বুলেন্স ডাকো। নিজের চোখের সামনে মেয়ের এমন অবস্থা হলে বাবার মনটা কি বলবে? কান্নায় ভেঙে পড়ছে, তার জানটা বের হয়ে যাচ্ছে। একটু পর একটা অ্যাম্বুলেন্স আসে, বাচ্চাকে উঠানো হয়। ড্রাইভারকে চিনতে পেরেছেন? একটু যাওয়ার পর একজনকে ফোন করে বলে একটা রোগী আছে, কোথায় নিয়ে যাবো? হসপিটালের নাম বলে, একে চেনেছেন? একটু পর আবার ফোন করে বলে ওখানে ভালো কমিশন দিবে না, তুই ওকে অমুক হসপিটালে নিয়ে আয়, 25 টাকা দিবে। হারামি বলে আরে এটা তো 5 কিলো দূরে। দালাল বলে 10 মিনিট লাগবে, কিচ্ছু হবে না, তুই আয়। এদিকে বাচ্চার অবস্থা খারাপ, বাবা তো কেঁদে হুঁশ পাচ্ছে না। ভাই আর কত দূর লাগবে? সরকারি হাসপাতাল তো ছেড়ে আসলেন। ড্রাইভার ভয় দেখায়, বাচ্চাকে বাঁচাবেন নাকি? ভালো হসপিটাল নিতে হবে। গাড়ি যাচ্ছে। এনাকে চিনেছেন? এই হসপিটালের ম্যানেজার। রিসেপশনে বলে রোগী আসছে, সব রেডি করো আর 1 লাখ টাকার একটা বিল বানাও। একটু পর বাচ্চাটাকে নিয়ে আসা হয়, খুব খারাপ অবস্থা, আইসিইউতে নেওয়া হয়। ব্যাংকের তো কেঁদেই যাচ্ছে। ম্যানেজার তাকে বুঝাই কিচ্ছু হবে না ভাই, আমরা আছি, যে করি হোক আমরা বাচ্চাকে বাঁচাবো, আপনি সাহস রাখুন। মানে খুব সাহস আর সান্ত্বনা দেয়। তারপর বলে নিজেকে একটু শক্ত করুন, কিছু ফর্মালিটিস রয়েছে, আপনি গিয়ে সেগুলো সেরে নিন, আমি ডক্টরের সঙ্গে কথা বলছি। বলে সে ভিতরে আসে। ডক্টর বলে অবস্থা খুবই খারাপ, আর 10 মিনিট আগে এখানে নিয়ে আসলে হয়তো বাঁচানো যেত, এখন সম্ভব না। ম্যানেজার বলে অপারেশন করুন। আরে অপারেশন করে কি হবে? বাঁচবে না। আর টাকার কি হবে? ম্যানেজার বলে আরে স্যার, এরা গরিব হতে পারে, কিন্তু এরা টাকা না দিয়ে যাবে না, ঝামেলা তো বড় লোকলা করে। টাকা নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলছি, আপনি একটু ততক্ষণে ভেন্টিলেটরে রাখুন। ডক্টর বলে এতে তো বাচ্চার কষ্ট হবে, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। ভেন্টিলেটর কি আর কিভাবে কি করে একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিন। ম্যানেজার ব্যাংকেটকে বলে দেখো বাচ্চার অবস্থা ভালো না, অপারেশন করতে হবে, তা না হলে বাঁচানো যাবে না। তুমি কি বলছো? সে কি বলবে? বাচ্চা তো বাঁচানো দিয়ে কথা। সাহেব যেটা করলে আমার মেয়ে বাঁচবে করুন। মাদার টোস্ট বলে অপারেশনের জন্য 6 লাখ টাকা লাগবে, তুমি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো, তা না হলে দেরি হয়ে যাবে। কেমনটা লাগে বলুন? ব্যাংকেট বলে স্যার আমি কি আমার মেয়েকে একটু দেখতে পাবো? আরে কেন নয়, চলো চলো। ব্যাংকেট এসে দেখে একটু আগেও যে মেয়ে মিষ্টি করে তার সঙ্গে কথা বলছিল, এখন সে এমন বাজে অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাবার বুকটা ফেটে যাচ্ছে, দুনিয়া উল্টে যাবে, আগে মেয়েকে বাঁচাতে হবে। চোখের পানি মুছে অটো, ঘরে যত দামি জিনিস, তার বইয়ের স্বর্ণ সবকিছু বেচে বন্ধক রেখে প্রায় 3.5 লাখ টাকার মতো নিয়ে আসে। সাহেব এটুকু রাখুন, বাকিটা অপারেশনের পর দিচ্ছি, আমার মেয়েকে আগে বাঁচান। ম্যানেজার বলে অপারেশন শুরু হয়েছে, আপনারা ধৈর্য ধরুন, কিচ্ছু হবে না। ওদিকে বাচ্চার অবস্থা তো ভালো না, অপারেশনের দাগ তো দেখাতে হবে। রক্ত মুছে দিচ্ছিল, এর মাঝে বাচ্চাটা আর নিজের সঙ্গে যুদ্ধ করতে পারে না, দুনিয়া ছেড়ে চলে যায়। ডক্টর নার্সদের বলে এমন ভাবে সেলাই করো যেন অপারেশন করা হয়েছে এমন মনে হয়। বলে সে বাইরে আসে। এরা ছুটে আসে, সাহেব আমাদের মেয়ে। ডক্টর একটু মুখটা শুকানোর ভান করে বলে সরি, আমরা তাকে বাঁচাতে পারলাম না। এবার বলুন এদের সঙ্গে কি করা উচিত? বাবা মার কলিজা ফেটে যাচ্ছে, তারা মানতে পারছে না তাদের মেয়ে মরতে পারে না। ডক্টর সেখান থেকে চলে যায়, ম্যানেজারকে ম্যানেজ করতে বলে। মাদার বোর্ড এসে এদের উপর পাট নিতে থাকে। দেখুন এখানে কান্নাকাটি করে লাভ নেই, ডক্টর তো ভগবান নয়, বাকি টাকা পরিশোধ করে বডি নিয়ে যান। মেয়ের কথা ভেবে বাবা মায়ের যে কি হচ্ছে সেটা ভাবার সময় নাই, আর আমি টাকা নিয়ে পড়ে আছে। ব্যাংকেটের বউ একটু বাচ্চাকে দেখতে চায়, এরা তাও দেখতে দেয় না। আগে বাকি 2.5 লাখ টাকা পরিশোধ করতে হবে, তারপর দেখা যাবে। ব্যাংকেট ম্যানেজারকে বুঝাইতেছে ভাই ও মা হয়, একবার তো দেখতে দিন, ও মেয়েটাকে এখন পর্যন্ত দেখেনি। না এরা তাও দিবে না। এরা কথা বলছিল, ব্যাংকেট লক্ষ্যই করেনি, তার বউ দৌড়ে গিয়ে বারান্দা থেকে লাফ দেয়। মধু মধু বাচ্চার শোকে নিজেই দুনিয়া ছেড়ে চলে যায়। সিন এখানে আসে, ডিএসপির চোখ দিয়ে পানি পড়ছে। মারান বলে গরিবদের কাছে আছে বাকি তাদের জান ছাড়া, সেইটুকু নিতে পারলেও মনে হয় ওরা ভালো থাকবে। বলুন এদের কিভাবে ছেড়ে দিয়ে রাখি সমাজে? ডিএসপি বলে কোনোভাবে কি বাচ্চাটা বেঁচে আছে? মারান বলে 10 মিনিট, যদি 10 মিনিট আগে অ্যাম্বুলেন্স কোনো হসপিটালে যেত, যদি 10 মিনিট আগে তার ট্রিটমেন্ট শুরু হতো, তাহলে বাচ্চাটা আজ আমাদের মাঝে থাকতো। মারান কাগজে কিছু ঠিকানা লিখে বলে 10 মিনিটের মাঝে যদি আপনি এদের খুঁজে বের করতে পারেন, তাহলে এরা 4 জন বাঁচতে পারবে। ডিএসপি সঙ্গে সঙ্গে নিয়ে তার টিমকে বলে দেয়, 4 টিম 4টা জায়গায় খোঁজা শুরু করে, তাড়াতাড়ি করতে হবে। এই সিনগুলো আসলে বলে বোঝানোর মতো না, তো আপনারা একটু দেখে বুঝে নিন কেমন। 4 জনকে 4টা আলাদা জায়গায় খুব ভয়ানক ভাবে রাখা হয়েছে। তারা যে অপরাধ করেছে সেই অনুযায়ী এই শাস্তি ঠিক আছে না বলুন? সবার অবস্থা খুবই বাজে, খুব কষ্ট দিয়ে তাদের মারা হয়েছে। ডিএসপির সহকারী ফোন করে বলে স্যার সবাইকে পাওয়া গেছে, কিন্তু খুব বাজে অবস্থা, সবাই মারা গেছে, 10 মিনিট আগে এলে হয়তো বাঁচানো যেত। শুনে মারান বেশ খুশি যে তাদের শাস্তি তারা পেয়েছে। ডিএসপি বলে সবাই মনে করছে আমি আর আমার টিম খুব কষ্ট করে তোকে ধরেছি, কিন্তু না, তুই এখানে নিজের থেকে এসেছিস, তুই নিজে ধরা দিয়েছিস। এবার বল এর মাঝে আমাকে টানলি কেন? এই নাটক কেন? মারান বলে বাবা একেই বলে পুলিশওয়ালা দেমাগ। আমি এতদিন যা করেছি আমার কারণে কখনো কারো ক্ষতি হয়নি, কিন্তু এবার কেউ একজন কষ্ট পাচ্ছে, তাই নিজেকে প্রকাশ করতে এসেছি। ডিএসপি বলে আচ্ছা বুঝলাম, এবার কাহিনী আগে যাক নাকি? সিন আবার পেছে আসে ড্যানিয়েলের কাছে। এটা তার মাথা মোটা ছেলে। এদের কথাই এখানে আমরা বুঝতে পারি ওই হসপিটাল যেখানে ওই অটো ড্রাইভারটার বউ মারা গেল, এটা ড্যানিয়েলেরই, যেটা তার ছেলে সামলায়। আর এই ড্যানিয়েলও কিন্তু একজন ডাক্তার। ড্রাইভারের বউ মরার কারণে হসপিটালের রেপুটেশনের জন্য কোনো আঁচ না আসে, তাই মিডিয়া সহ
তারাও সবাইকে হ্যান্ডেল করতে বলছে তাদের লোকদের। কথা বলছিল, কাজের ছেলে কফি নিয়ে আসে। তখন নিচ থেকে চিল্লাপাল্লা শুনে ড্যানি জিজ্ঞেস করে, এত আওয়াজ কিসের? ভ্যাসাপ বলে, স্যার টিভিতে 5 টাকার ডাক্তারের ইন্টারভিউ দিচ্ছে, তাই সবাই শুনছে। ড্যানিয়েল টিভি অন করে মারানকে দেখেই বলে, এটা আবার কে? এই দিদি বলে, স্যার এর নাম ডক্টর মারান, 5 টাকা ভিজিটে সবার চিকিৎসা করে। মারান ইন্টারভিউ বলছে, ছোটবেলায় আমার মাথার পেছনে বোতল লেগেছিল, তাই আগের কিছু কথা আমি ভুলে গেছি। ড্যানিয়েল চেয়ে আছে। দিদি বলে, স্যার একেই কিন্তু প্যারিসে পুরস্কৃত করা হয়েছিল, আর সেখানে আমাদের আর্জুন ছাড়ও ছিল। ড্যানিয়েলের মনে পড়ে ডিএসপি বলেছিল যে অ্যানাস্থেসিয়া দিয়েছে অবশ্যই সে একজন ডক্টর হতে পারে। একে ডাকে, এর নাম কাশি। কাশি বলে, ঠিক আছে ভাই, আমি দেখে নিচ্ছি। মারান যে তারার সঙ্গে এঙ্গেজমেন্ট করলো, আপনাদের মাথায় প্রশ্ন আসছে না? তাহলে আনু কই গেল? হ্যাঁ, মাথায় প্রশ্ন রাখতে হবে। রাতে কিছু লোক এসে মারানকে ডাকে, তাদের ভাই বিষ খেয়েছে, অটোতে রাখা আছে। মারান তাদের কথা শুনে বাইরে আসে। অটোর মাঝে দেখতে যাবে, একটা লাথি মেরে তাকে ফেলে দেওয়া হয়। মানে কাশি আর তার লোকজন মারানকে মারে। তারপর তাকে ধরে কাশি ফোন করে ড্যানিয়েলকে দেখায় সে তাকে ধরে ফেলেছে। ড্যানিয়েল বলে, ওকে মেরে ফেল, ওর চেহারাই কেন জানি আমাকে ডিস্টার্ব করছে। মারান তো কিছু বুঝতে পারছে না এরা কারা বা তাকে কেন মারছে। কাশি হাতুড়ি নাই, এখন মারতে যাবে, একটা স্পেন এসে এদের গালমাল কেটে চলে যায়। আর এসে যায় কাহিনীর টুইস্ট। ঠোঁটে বিড়ি, এক হাতে স্পেন আর এক হাতে বল। কোনো কথা নেই, ধামাধাম বাজানো শুরু করে। চলে ডিজে খলমল। কি বুঝতে পারেন এখনো? আরে হিরোর ডাবল পার্ট। তাহলে এ কে একটু পরে জানা যাবে। এদের সবাইকে মারা হলে শেষে মারানের কাছে এসে বলে, কি অবাক লাগছে? পরে সব বলছি বলে একটা ঢিসুম দেয় যাতে সে বেহুশ হয়ে যায়। তারপর আমরা দেখি ভাদিবু এসে মারানকে উঠিয়ে নিয়ে যায়। তারপর মারানের জায়গায় তার বাড়িতে থাকে আর নিজেই পুলিশকে তার ব্যাপারে বলে ধরা দেয়, যা মুভির শুরুতে আপনারা দেখলেন। সিন এখানে আসে। ডিএসপি হেসে সারা পাচ্ছে না, মানে সে বিশ্বাস করছে না এরা ডাবল। ডিএসপি বলে, আচ্ছা মানলাম তোরা ডাবল, এখন বল আরেকজন কই আছে? ভাই ঠিকানা বলে দেয়। অফিসাররা সেখানে গিয়ে দেখে আসলেই সেম তার মতো একজন এখানে। রাতনাবেল এবার অবাক, তুই তাহলে কে? ভাই বলে, আই এম ভেট্রি দ্য ম্যাজিশিয়ান। তার মানে সেদিন ডক্টরকে দেখার পর মারান ইগনোর করেছে, বাট ভেট্রি পিছু নিয়েছে। ডিএসপি রেগে যায়, আব্বে। ভেট্রি তার হাত করে ডিএসপির হাতে পড়ে দেয়, স্যার বসে পড়ুন। ডিএসপি তো অবাক, এ তো সাধারণ কোনো জাদুকর না। ভেট্রি বলে, আমার উদ্দেশ্য এখনো পূরণ হয়নি, হলে আমি নিজেই আপনার কাছে ধরা দিব, বলে সে চলে যায়। সিন আনুর কাছে আসে, যে নিউজ দেখছিল, যেখানে বলছে আজ ডিএসপির কাছ থেকে পালিয়ে গেছে ম্যাজিশিয়ান ভেট্রি। সিন চলে আসে পরদিন সকালে মারানের কাছে, যে তার টুনটুনির সঙ্গে কথা বলছে। তারা বলে, এখন তুমি কেমন আছো? মারান বলে, ফোনে না বলে এখানে এসে দেখে যাও। তারা বলে, ঠিক আছে আমি আসছি অফিস। আচ্ছা মানে একটু রাখো তো, কয়েকটা মেয়ে লিফট চাইতেছে, তাই ফোন রেখে তাদের সঙ্গে কথা বলে। কোথায় যাবে তোমরা? এরা বলে করে যে গাড়ি মিস হয়ে গেছে আর সময়ও নাই, তো তারা তাদের গাড়িতে উঠায় নাই। এদিকে ড্যানিয়েল মারানের কাছে আসে। হাই, আমি ড্যানিয়েল, ইউনিভার্সিটি হসপিটালের চেয়ারম্যান। জি বলুন, ভেট্রি কোথায়? মারান বলে, দেখুন আমি পুলিশকে সব বলেছি, আমি তাকে চিনি না আর না তার ব্যাপারে কিছু জানি। ড্যানিয়েল বলে, মন্দির থেকে বাজার করে বাড়িতে আসা তোমার মা, অফিসে যেতে হাইওয়েতে গাড়ি চালাচ্ছে তোমার হবু বউ, জাস্ট আমার একটা ইশারা, তারা আর কখনো বাড়ি ফিরবে না। মারান চেয়ে আছে। ড্যানিয়েল বলে, কি বিশ্বাস হচ্ছে না? বাজলো বাজলো বাজলো, এই মারানের মার ফোন। বলে, বেটা একজন তো ভয় দেখাচ্ছে। একটু পর আবার তারাও ভিডিও কল করে, দেখে এই অবস্থা। যাদের স্টুডেন্ট মনে করে লিফট দিল তারাই ধরে ফেলেছে। মারান রেগে যায়। ড্যানিয়েল বলে, দেখ আমিও হাইপার হতে পারি, বাট হচ্ছি না, বল ভেট্রি কোথায়? মারান তো কিছু জানে না। ড্যানিয়েল বলে, আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছাড়লাম, বাট আমি আবারও আসবো। ড্যানিয়েল চলে যায়। বিজলি চমকানো দিয়ে সিন চলে আসে রাতে। সবাই ভয় পাচ্ছে, কি হচ্ছে এসব? তারা বলে, তুমি একটু ভালো করে মনে করে দেখো তো সেদিন কি হয়েছিল। মারান বলে, আরে আমার খুব ভালো করে মনে আছে, তার চেহারা আমি কখনো বলতে পারবো না, কারণ সেটা আমারই চেহারা ছিল। সে আমাকে মারে কিন্তু অন্য একজন আমাকে নিয়ে যায়, কিন্তু কে সে এটা বুঝতে পারছি না। তখনই দরজায় নক করে কেউ। মারান খুলে দেখে ভাদিবু। আরে এখনো তুমি যাওনি? ভাদিবু বলে, মাত্র বন্ধ করলাম, এই নে চাবি। মারান বলে, বৃষ্টি পড়ছে, ছাতা দিব? ভাদিবু বলে, আরে লাগবে না, আমার কাছে এটা আছে না। বস্তা এভাবে মাথায় নাই। তখনই মারান চেয়ে থাকে, কিরে কি হলো? মারান বলে, না কিছু না, তুমি যাও। কাকু চলে গেলে মারানের মনে পড়ে, আরে সেদিন তো সেম এভাবেই কেউ। মারান বুঝতে পারে সেদিন এই ছিল। দেখে কই যেন যাচ্ছে, তারাকে হয়তো ইশারা করছে, এই ছিল সেদিন। সিন চলে আসে এই মুরব্বীর কাছে, যে বাচ্চাদের ম্যাজিক দেখাচ্ছিল। ডিএসপি সেখানে আসে। মুরব্বী বলে, কি বাচ্চারা, আঙ্কেলরা এসেছে? আচ্ছা তোমরা এবার যাও। কি খবর রাতনাবেল, এসো এসো। ডিএসপি বলে, সারা ইন্ডিয়াতে 3 জন জাদুকর ওস্তাদ আছে, যাদের সেরা আর কেউ এখনো জন্মায়নি। বাকি 2 জন তো মারা গেছে, আর একজন আপনি। দাদু বলে, না না না, ভুল বললে মিয়া, এখন আমার ছেলে ভেট্রি আমাকে ছেড়ে গেছে। তার জন্য এসেছো নাকি? ডিএসপি বলে, একদম, ওর জাদু দেখে আমি শিওর ছিলাম ও আপনার ছাত্র। আচ্ছা এখন ও কোথায়, ওর ব্যাপারে একটু বলুন। এদের এখানে রেখে সিন এখানে আসে। ভেট্রি বলে, কি এত দেরি হলো কেন? কাকু বলে, দেখ আমি আর এসব পারছি না তোদের দুজনের সঙ্গে অভিনয় করতে। কোন দিন যে মারানকে ভেট্রি মনে করে সব বলে দেবো সেদিন বুঝতে পারবি। আরে কাকু চাপ নিচ্ছ কেন, একটু কুল হও কুল হও। তখন মারান পেছন থেকে ধাম করে মেরে দেয়। কে বে তুই? কাকু কিছু বলতে যাবে
যাবে, মারান রেগে যায়, ধোকাবাজ, ওর সঙ্গে মিলে আমাকে ধোকা দিচ্ছিলে। কাকু বলে কি ধোকা আমি? মারান খুব রেগে যায়, তোর কারণে আমার ফ্যামিলি মুসিবতে পড়ছে, কে তুই বল। ভেট্টি কিছু বলছে না, শুধু হেসে যাচ্ছে। মারান রাগ করে আবার মারতে যাবে, কাকু থামায়, অনেক হয়েছে, আর না, তোর জানা উচিত তুই কাকে মারছিস। মারান থেমে যায়, কি বলছো এসব? কাকুর ইমোশনাল ফেস দিয়েই সিন চলে আসে 1979-তে পাঞ্জাবে। এটা মারানের মা, যে তার হাজবেন্ডের পক্ষে বাজি ধরছে কুস্তির জন্য। বাস চলে আসে মারানের বাবা, মানে মারানের বাবা পাঞ্জাবে বিয়ে করেছে, মারান পেটে ছিল তাই বাড়ি এসেছে মারানের মা। কুস্তি খেলা দেখতে দেখতে মারানের সেখানেই জন্ম হয়। বাচ্চাকে কোলে নিয়ে মারানা আদর করে। তারপর কিছুদিন পার হলে বউ বাচ্চা নিয়ে গ্রামে বাড়ি যাচ্ছিল, এরা সবাই এসে তাদের বিদায় জানায়, চলে আসে গ্রামে। মারানের বাবাকে গ্রামের মানুষরা খুব ভালোবাসে, তাই ছোট মারানের জন্ম নিয়ে সবাই উৎসব করে। এই যে বাচ্চাটাকে দেখছেন, এই হলো ভাদিবু। যাক, মারানের বাবা মারানকে দেখায় সবাইকে। এরপর হাসি খুশি আর মাস্তিতে বড় হয়ে ওঠে মারান। একদিন কিছু লোকজন গ্রামের মন্দিরের জায়গা দখল করতে এলে ভাই তাদের মেরে পাঠিয়ে দেয়। এর পিছে লোকাল যে লোকদের হাত ছিল তাদেরও মারপিট করেছে। বউ তো শাসন করবে, তো বউ একটু শাসন করুক, সে অধিকার তারা আছে। সেসব দুষ্টু মিষ্টি খুনছুটিতেই আরো কিছুদিন পার হয়ে যায়। গ্রামে একটা অনুষ্ঠান শুরু হয়, সবাই যে যার মতো মজা করছে। মারানের মা আম কিনতে আসে, তখন মারান জানতে পারে সে আবারও প্রেগনেন্ট। মারানের বাবা খুব খুশি যে আমার পার্ট 2 আসতে চলেছে। যাক, অনুষ্ঠানে ফোটানোর জন্য অনেকগুলো আতশবাজি আনা হয়, আরো কিছু মাল সামানা এখানে রাখা হয়। তারপর সবাই খাবার খাচ্ছিল, বুম করে একটা শব্দ হয়। এদিকে লক্ষ্য করে দেখে আগুন লেগে গেছে। সবাই ব্যস্ত হয়ে পড়ে। অনেক কষ্টে মারানের বাবা সেখান থেকে বাচ্চাদের উদ্ধার করে। বাট আরো দুজন ছিল যাদের বাঁচাতে গেলে আগুন আরো ছড়িয়ে পড়ে। কোনো মতো তাদের বাইরে আনা হয়, হসপিটালে নিতে হবে। বাট আশেপাশে কোনো হসপিটাল নেই, শহরে যেতে হবে। তালাপাতি খুব রেগে যাচ্ছে যে হসপিটাল শহরে যেতে হবে। যারা যারা আহত হয়েছে সবাইকে নিয়ে চলে আসা হয় হসপিটালে। ওদিকে ডাক্তার দেখছে, এদিকে সবাই অপেক্ষা করছে ডাক্তারের জন্য, কখন ডাক্তার আসবে। একটু পর ডক্টর বের হয়ে এসে বলে দেরি হওয়ার কারণে 2টা বাচ্চাকে বাঁচানো গেল না, আর 10 মিনিট আগে আসলে হয়তো বাঁচানো যেত। তালাপাতির খুব খারাপ লাগে, সবাই অনেক কষ্ট পায়। এরপর সবাই মিলে বসে ভাবে কি করা যায়। মারানের মা বলে আর যাই হোক, এখানে মন্দির দিয়ে কোনো কাজ হবে না, হসপিটাল বানাতে হবে। তালাপাতি বলে অনেক হয়েছে, আর না, 10 মিনিটের জন্য, জাস্ট 10 মিনিটের জন্য আমরা 2টা মাসুম বাচ্চাকে। মুরব্বীরা বলে কিন্তু হসপিটালের জন্য তো অনেক টাকার দরকার। মারানের মা সঙ্গে সঙ্গে তার গহনা খুলে দেয় যে এরপর থেকে যেন আর একটা মানুষেরও জান না যায়, প্রয়োজনে আমি আমার সবকিছু দিয়ে দিব। তালাপাতি জাস্ট চেয়ে থাকে। এই আন্টি বলে যদি আপনারা সিদ্ধান্ত নেন তাহলে আমি আমার হসপিটালের ডিনের সঙ্গে কথা বলবো, সেও আপনাদের হেল্প করতে পারবে। ব্যাস এটাই সিদ্ধান্ত হয়। তালাপাতি বলে হসপিটাল হবেই, যে করেই হোক। ইটটা বসে দেয়, আর এখান থেকেই সিন কয়েক মাস সামনে আসে। আমরা দেখি হসপিটাল রেডি হয়ে গেছে, আজ চালু করা হবে, তাই সবাই জমা হয়েছে। যে লোকটা টাকা দিয়ে হেল্প করেছে তার জন্য সবাই অপেক্ষা করছে। একটু পর একটা গাড়ি এলে ভিতর থেকে বের হয়ে আসে। কে চিনতে পেরেছেন এনাকে? ড্যানিয়েল। কারোর দিকে না তাকিয়ে সোজা হসপিটাল দিকে চেয়ে থাকে। বাহ, কি বানিয়েছো এটা। সঙ্গে এটাকে চিনেছেন? ডাক্তার আর্জুন। ড্যানিয়েল ইংলিশে গ্রামের মানুষদের একটু ছোট করে এর সঙ্গে কথা বলছিল। সেটা আবার মারানের মা শুনে রেগে যায়। স্যার, আমরা গ্রামের লোক হতে পারি, আমরা ভিখারি বা ছোট লোক নই, ভালোভাবে কথা বলুন, কি বলছেন এসব। ড্যানিয়েল সরি বলে, আরে আমি তো এমনি। আপনি? মারানের মা বলে ইনি হসপিটালের ফাউন্ডার। ড্যানিয়েল বলে ও সরি তালাপতি জি, সরি আমি আপনাকে লক্ষ্য করিনি। ড্যানিয়েল বলে আপনার ওয়াইফ তো খুব স্মার্ট, আমার মনে হয় রেবন আপনাকে কাটা উচিত। বাস মারানের মাকে দিয়ে রেবন কাটানো হয়। হসপিটাল চালু হয়ে যায়, ভিতরে ঘুরে ঘুরে সবাই দেখছে। ড্যানিয়েল বলে আপনার বেবি আপনার হসপিটালে হবে, খুবই ভালো হলো এটা। এই সময় আর্জুন বলে স্যার ডকুমেন্টের ব্যাপারে বলুন। তাদের ফিসফিসানি দেখে মারানের বাবা বলে স্যার কি হয়েছে, কিছু লাগবে বলুন, সমস্যা নেই। ড্যানিয়েল বলে আরে না তেমন কিছু না, আসলে ব্যাপার হলো বিদেশ থেকে কিছু জিনিসপত্র আনতে হবে, তাই যদি সেগুলো ডক্টরের নামে আনা হয় তাহলে একটু ছাড় পাওয়া যাবে। তালাপাতি বলে আরে তো আপনার নামেই নিয়ে আসুন, সমস্যা নাই তো। আর্জুন বলে বাট সবার পক্ষ থেকে তো পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দেওয়া হয়েছে। তালাপাতি বলে তো কি করতে হবে সেটা বলুন, কেন চাপ নিচ্ছেন। কাগজ বের করে দেয়, এখানে জাস্ট একটা সাইন করুন। সাইন করতে যাবে, তালাপাতি বলে ভাই সাইন করার আগে আপনাকে একটা কথা দিতে হবে, আমরা অনেক পরিশ্রম করে এই হসপিটালটা বানিয়েছি, এখান থেকে কেউ যেন বিনা চিকিৎসায় ফিরিয়ে না যায়। ড্যানিয়েল সাহস দেয়, আরে কি বলছেন এসব, আমি তো আছি, কথা দেয়। তালাপাতি সাইন করে দেয়। এরপর দিন ভালোভাবে যাচ্ছিল, লোকজন খুশি হসপিটালের সেবা পেয়ে। তালাপাতিও খুব খুশি যে মানুষের উপকার করতে পারছে সে। মারানের মার সঙ্গে তাদের দ্বিতীয় বাচ্চার ব্যাপারে কথা বলছিল, তখন তার ব্যথা ওঠে। তারা হুড়ো করে হসপিটালে নিয়ে আসা হয়। আর্জুন ড্যানিয়েলকে বলে তালাপাতির বউকে এনেছে, সব ঠিকঠাক আছে, কিছুক্ষণ পর নর্মাল ডেলিভারি করা যাবে এই রিপোর্ট। এবার ড্যানিয়েল তার রং দেখায়, বলে নর্মালে না, সিজারিয়ান করতে হবে। আর্জুন হা। ড্যানিয়েল বলে তোমার কি মনে হয় আমি এখানে সাধু হতে এসেছি? আমি বিজনেস করতে এসেছি। তুমি জানো মেডিসিন আর হসপিটাল কত বড় বিজনেস, রোগী যত হসপিটালে থাকবে তার বিল তত বাড়বে, সিজারিয়ানের জন্য খরচ 2 গুণ বেড়ে যাবে। এভাবে আরো অনেকগুলো নোংরা কথা বলে যেগুলো এখন আমাদের সমাজে রহরহ হচ্ছে। ডক্টর আর হসপিটালের মালিকরা আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর্জুন বলে সব ঠিক আছে, কিন্তু থালাপাতি কেন, ও খুব ভালো মানুষ। ড্যানিয়েল বলে আরে ওই তো আমাদের আসল কাঠি, ওর বউয়ের এমন করালে গ্রামের বাকি সবাই সেটাই করাতে চাইবে। ওর বউকে গিয়ে বলো সিজার করতে হবে। ও না, ও খুব চালাক, ধরে ফেলবে। তুমি রিপোর্ট বদলে ফেলো, বাকিটা আমি দেখছি, যাও সব রেডি করো। আর্জুন বলে কিন্তু আমি তো অ্যানেস্থেসিয়ার ব্যাপারে। ড্যানিয়েল বলে আর এটাকেই এক্সপেরিমেন্ট মনে করো, যাও। এরপর ড্যানিয়েল থালাপাতিকে উল্টাপাল্টা বোঝায় যে পেট কেটে বাচ্চা বের করতে হবে। বেচারা রাজি হয়, কি আর করবে। তারপর আবার মারানের মাকে অন্য রিপোর্ট দেখিয়ে তাকেও রাজি করায়। এরপর বাকি কাজ শুরু হয়। মারানের মা বেহুশ হয়ে যায়। সিজারিয়ানের
ডিনারের প্রসেস চলছে, এরা বাপ ছেলে এখানে বসে গল্প করছে। ভাদিভু এসে খাবার দিয়ে বলে আমি বাইরে আছি, তোমরা খেয়ে নিও। এরা বসে গল্প করছে, এদিকে কাজ চলছে। একটু পর বাচ্চাকে বের করা হয়। গাইডলাইনের কারণে বাচ্চাকে ভালো করে দেখাতে পারছে না, একটু ম্যানেজ করে নিন কেমন। তো ড্যানিয়েল সেলাই করছে। আর্জুন বলে ড্যানিয়েল বাচ্চা কেন জানিয়ে নীল হয়ে যাচ্ছে। ড্যানিয়েল বলে অ্যানেস্থেসিয়ার ডোজ কতখানি ছিল, বিপি চেক করেছিলে? এ বলে না। ড্যানিয়েল রেগে যায়, এইটুকুও তুমি পারো না? ওকে ঠিক আছে, ওকে বলে দিও মৃত্যু বাচ্চা হয়েছে। বাস তোমার সঙ্গে সঙ্গে মায়ের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। ড্যানিয়েল দেখে বলে এ সব শুনতে পাচ্ছে আর বুঝতে পারছে, একে সামলাও আর বাচ্চাকে গিয়ে ফেলে দিয়ে এসো। এটা শুনে কোন মা ঠিক থাকবে? সঙ্গে সঙ্গে মারানের মা হাত পা ছড়া শুরু করে। এদিকে মারান বাচ্চা আর মাকে দেখতে অস্থির হয়ে যাচ্ছে। এদিকে তার মাকে সবাই মিলে চেপে ধরে রেখেছে, থামানোর চেষ্টা করছে। ড্যানিয়েল বলে কাশি কোথায়? একে বাইরে যেতে দিও না, আমি কাশিকে ডেকে আনছি। এ বলে সে কাশিকে ডাকতে চলে যায়। মারান কি করে? দৌড় দেয়, আমি মাকে দেখবো। দৌড়ে রুমে চলে আসে। মা পেছনে থালাপাতি, আরে বাবা এখানে আসা যাবে না, চলো চলো চলো। এখান থেকে নিয়ে যাবে, দেখে আয়শু মানে তার বউ এমন এমন করছে। কি হয়েছে? এরা থামাতে চাইলে ভাই একটা ঝাড়ি মারে, এরা পালিয়ে যায়। থালাপাতি মারানের মাকে উঠাই, আয়শু কি হয়েছে তোমার, কি হয়েছে? অনেক কষ্টে আয়শু কথা বলা শুরু করে। সে বলে ওরা আমাদের ধোকা দিয়েছে। থালাপাতি ব্যস্ত হয়ে পড়ছে, কি বলছে এসব, কি হয়েছে তোমার? আয়শু বলে আমার পর যেন আর কোনো মানুষের মৃত্যু এই হসপিটালে না হয়, তুমি দেখে দেখো। এখানে চোখের পানি আর ধরে রাখা যায় না। মারান তার মায়ের অবস্থা দেখে হু হু করে কাঁদছে। মা! আয়শু দেখে মারান কান্না করছে, হাত দিয়ে ইশারা করবে কাছে আয় বাবা, তখন এই দুনিয়া ছেড়ে চলে যায়। মারান জাস্ট অসহায়ের মতো কেঁদে যাচ্ছে। এবার থালাপাতি আর নিজেকে ধরে রাখতে পারে না, বউকে বুকে নিয়ে চিল্লাই চিল্লাই কান্না করতে থাকে। আয়শু এখন আমাদের কি হবে? আয়শু ওঠো ওঠো ওঠো, আমাদের কে দেখে রাখবে? ইমোশনাল। আর্জুন এখানে লুকিয়েছিল, তাকে দেখে থালাপাতি ধরে, কি করলি এটা, তুই কি করলি তোরা এটা? আর্জুন বলে আমার কোনো দোষ নেই, সব ড্যানিয়েল করেছে। একে একটা ঘুষা মেরে ড্যানিয়েলকে ধরতে যায়, বাট ততক্ষণে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। থালাপাতি মারানকে কোলে নিয়ে বাইরে আসে। তোমরা কি মানুষ? তোমরা মানুষের কাজ করেছো এটা? বাইরে এসে হসপিটালের দিকে চেয়ে থাকে যে এই হসপিটালের জন্য সে কি না করলো, আর সেখানে তার বউ মারানকে কোলে নিয়ে জাস্ট অসহায়ের মতো তাকিয়ে আছে হসপিটালের দিকে। তখনই একটা বোতল এসে লাগে মারানের মাথায়। থালাপাতি কিছু বোঝার আগে মারান বাবা বলে ডেকে বেহুশ হয়ে যায়। এরপর অনেকগুলো বোতল চারদিক থেকে তার গায়ে লাগতে থাকে। থালাপাতি বেশ ব্যথা পায়। তারপরে কোনো মতে এভাবে মারানকে নিয়ে একটু সাইডে আসে। ওদিকে সবে হওয়া মারানের ছোট ভাইকে ফেলে দিতে গেছে, এখানে রাস্তার সাইডে এসে এখানে ফেলে দিয়ে চলে যায়। থালাপাতি মারানকে কোনো মতে একটা ছালায় পেঁচিয়ে এখানে রেখে দেয়। তারপর সামনে আসে, আমরা দেখি অনেকগুলো লোকজন। চিনেছে নাকি? খাসি মানে কাশি। থালাপাতি তো আগে থেকে একটু আহত হয়ে আছে, বাট তারপরেও এখানে এসে এটা নিয়ে ধামাধাম সবাইকে মারা শুরু করে। শেষে কাশি এসে চাকু মারে, বাট থালাপাতি তার আবার হাত কেটে দেয়। তখন আবার পিছন থেকে ড্যানিয়েল মারে। থালাপাতি আর দাঁড়িয়ে থাকতে পারে না। ড্যানিয়েল এখানে কি বলবে বুঝতে তো পারছেন, মজা নেবে, একে ছোট করে কথা বলবে, তার লাভের ব্যাপারে কথা বলবে, তো সেগুলো আমরা একটু ইগনোর করলাম। বাট ড্যানিয়েল একটা টুইস্ট রিভিল করে, বলে তোর এই জায়গার উপর আমার নজর পড়েছিল অনেক আগে, সেজন্য আমি এখানকার লোকালদের মাধ্যমে দখল করতে চেয়েছিলাম, কিন্তু তুই বাধা দিস। আর তার ফলাফল কি হলো? 2টা বাচ্চার জান চলে গেল। আরে হ্যাঁ, ওই মেলাতে আগুন আমি লাগিয়েছিলাম, তারপর তুই হসপিটাল বানাতে চাইলি আর আমিও সুযোগ পেলাম। এখন তুই উপরে যাবি আর আমি এখানে বিজনেস করবো। তবে হ্যাঁ, তোর বউ বাচ্চাকে মারার কোনো প্ল্যান ছিল না, এটা জাস্ট মেডিকেল একটা ফল। থালাপাতি বলে মনে রাখিস, অন্যায়ের রাত যত লম্বায় হোক না কেন সকাল হবে। আর এই যে এসব কিছু হচ্ছে, এই সব কিছু ভাদিভু এখান থেকে দেখছে, বাট বুদ্ধি করে সামনে যায় না। মারান এখানে আর ওদিকে ওপরওয়ালার ইচ্ছায় এই বাচ্চাটাও কেঁদে ওঠে, মানে সেও বেঁচে ওঠে। আর এটাই হলো ভেট্টি। ভাদিভু চোখের পানি মুছে ফেলে। মারানের চোখ থেকেও পানি পড়ছে যে সে অতীতটা খোঁজেনি। তাহলে ভেট্টি কি করে বড় হলো? এটাই বলছে এই দাদু ডিএসপি কে, যে 27 বছর আগে আমি ওই গ্রামের পাশের গ্রামে শো করতে গেছিলাম। শো শেষে বাসায় ফেরার সময় একটা বাচ্চা, ছোট একটা বাচ্চাকে কোলে নিয়ে আমার কাছে আসে হেল্প চাওয়ার জন্য। আমি তখন তাদের দুজনকে আমার সঙ্গে নিয়ে আসি আর নিজের ছেলেদের মতো করে তাদের বড় করি। তাদের মাঝে একজন হলো ভাদিভু আর ছোট্ট ছেলে ভেট্টি। এদিকে ভাদিভু কাঁদতে কাঁদতে মারানকে বলছে, তুই যে হসপিটালে কাজ করছিস সেটা তোর বাবারই হসপিটাল। তোর বাবা মরার পর গ্রামবাসীরা মিলে ওকে তাড়িয়ে দেয়। আমি তোকে এখন যাকে মা বলিস তার কাছে দিয়ে আসি। আমি কখনো তোদের পিছু ছাড়িনি, কারণ তোদের দেখলেই আমার মনে হতো তোদের বাবা আমার পাশে আছে। মারান এসে ভাদিভুকে সান্ত্বনা দেয় যে হয়েছে, আর কেঁদো না। তারপর দুই ভাই এক হয়ে যায়, একে অপরকে জড়িয়ে ধরে। ভেট্টি বলে, ভাদিভুর কাছ থেকে সবকিছু শোনার পর আমি সিদ্ধান্ত নেই যে আর কোনো সাধারণ মানুষ যেন এইভাবে চিকিৎসার অভাবে মারা না যায়। তো এরা কথা বলছিল, তখনই আবার পুলিশ আসার শব্দ পায়, মানে তারা পুলিশ নিয়ে এসেছে মারানের ডুপ্লিকেটকে ধরিয়ে দিতে। তারা দেখিয়ে দেয়, পুলিশ ধরে নেয় ভেট্টিকে, নিয়ে যাচ্ছিল। বাট এদিকে ফিরে এই দুজনের মাঝে কি যেন একটা ইশারা চলছে। তারা চেয়ে থাকে। ডিএসপি কে তার সহকারী বলে, স্যার ভেট্টিকে ধরেছে পুলিশ। দাদু বলে কোনো লাভ নেই, ও বেরিয়ে যাবে। খবরটা পৌঁছে যায় ড্যানিয়েলের কাছে যে পুলিশ ভেট্টিকে ধরেছে। ড্যানিয়েল খুশি হয়ে তার ভাতিজাকাম ছেলেকে পাঠায় মারানের কাছে, যেন মারান সামনে মেডিকেল কাউন্সিলে অংশগ্রহণ না করে। ভাইসাব তার লোকজন নিয়ে চলে আসে এখানে, আর ড্যানিয়েল চলে যায় ভেট্টির কাছে। ভিলেন এখন কি করবে? খোঁচা মোচা মারে, অনেক কথা বলতে থাকে যে কি বে, এখন তোর কি হবে? তোর মতো একটা মানুষ আমার সামনে দাঁড়িয়েছিল, আজ সে
উপরে। ভেট্টি বলে, আব্বে ভেড়া, কি ভেবেছিস সবসময় তুই বেঁচে যাবি? ভুলে গেছিস নাকি অন্ধকার রাত শেষ হয়ে দিন শুরু হয়? এবার তোকে ও ছাড়বে না। বাস ড্যানিয়েল বুঝে যায় এটা ভেট্টি নয়, এটা মারান। কেমনে? পুলিশ আসার শব্দ পেয়ে এরা কাপড় চেঞ্জ করে নেয় আর তারা ভেট্টি ভেবে মারানকে দেখিয়ে দেয়। ড্যানিয়েল তার ছেলেকে ফোন করে, আব্বে ওটা ভেট্টি, তাড়াতাড়ি ওখান থেকে বের হ। বাস ততক্ষণে ভাই শুরু করে বাজানো, এ স্পিকার দে, কি বে ভেড়া, বুঝে গেছিস তোর কি হবে, চলে আয় আমার গোডাউনে। এরপর এর হাত কেটে দেয়, তাড়াতাড়ি হসপিটালে যা, বেঁচে যাবি। এ দৌড় দিয়ে একটা অটোতে ওঠে। আর এই অটো কার চিনতে পেরেছেন? ওই সেই বাচ্চার বাবা। একটু তাড়াতাড়ি চলুন। জি স্যার, আমি আপনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাচ্ছি, চলুন। মানে এই হসপিটালে যেতে যেতে শেষ। ড্যানিয়েল চলে আসে ভেট্টির কারখানায়। এই ভেট্টি, আমার ছেলে কোথায়? এবার ঠিক তার বাবার মতো ড্যানিয়েলের উপরে বোতল পড়তে থাকে। নিয়ে হালায় এবার যাক, অনেকগুলো বোতল খাওয়ার পর ভাই স্টাইল মেরে বেরিয়ে আসে। তারপর আর কি, কিছুক্ষণ ডিজে চলে। ড্যানিয়েল বেশ মারটার খায়, এর অবস্থা খারাপ। তখনই আবার খাসি গাড়ি এনে মেরে দেয় ভেট্টিকে, যার কারণে সে বেহুশ হয়ে যায়। কাশি ভিতর থেকে মারানকে বের করে, মানে কোর্টে নিয়ে যাওয়ার সময় কাশি একে উঠিয়ে আনে। মারান খানিকটা ভয় পেয়ে যায় ভেট্টির অবস্থা দেখে। ড্যানিয়েল তো মজা নিয়ে যাচ্ছে। মারান অনেক ট্রাই করার পর শেষে ভেট্টির হুঁশ ফিরে আসে। ড্যানিয়েল কাশিকে আবার মারতে বলে, ভেট্টি বলে, আমি ওকে দেখছি। মারান বলে, না না না, অনেক হয়েছে, তুই এবার থাক, এবার আমি দেখছি। ভেট্টির চেয়ে থাকে দেখে মারান বলে, শিক্ষিত বলে কি মারপিট করতে পারি না? আরে এটা তো আমাদের রক্তে আছে, দাঁড়া আমি দেখছি। এরপর মারান কাশিকে মারতে মারতে যক্ষা বানিয়ে দেয়। তারপর দুই ভাই মিলে ড্যানিয়েলকে ধরে। মারান বলে, যাকে তুই পেট থেকে বের করে ফেলে দিতে বলেছিলি, আজ তোর জীবন তার হাতে। ভেট্টি ড্যানিয়েলকে মারতে আসে আর স্ক্রিন কাল হয়ে পরের সিনে আমরা দেখি একে এইভাবে বন্ধ করে রেখেছে এইখানে, বিদ্যুতের ঝটকায় এখানেই পড়ে যাবে। ভেট্টি সারেন্ডার করেছে, লোকজন ভিড় করেছে তাকে ছেড়ে দিতে, কারণ সে ভালো কাজ করেছে। তখন ভেট্টি বলে, আপনাদের ভালোবাসার জন্য আমি খুবই খুশি, কিন্তু যা করেছি তার জন্য আইন আছে, আদালত আছে, আপনারা শান্ত হন। মিডিয়াও সেখানে ছিল, তারা প্রশ্ন করে, আপনি তাদের শাস্তি দেবার কে? ভেট্টি বলে, কেউ না বলে তো আমি এখানে। হাতে হাত করা লাগানো। শুনুন, একটা মানুষ দুইটা মানুষের উপর চোখ বন্ধ করে ভরসা করে, একটা মা আর একটা ডক্টর। সেই ডক্টরে যদি বিশ্বাসের ফায়দা উঠাই তাহলে সে ডক্টর নয়, সে ক্রিমিনাল। আমাদের আশেপাশে যে অন্যায় জুলুম চলছে সেটা আমরা ইগনোর করতে পারি, কিন্তু চিকিৎসা নিয়ে যারা জুলুম করছে তারা শুধু অন্যায় না, তারা একটা মানুষের স্বপ্ন, ইমোশনস সবকিছু নিয়ে খেলছে। আর এটার কষ্ট সেই বোঝে যে হারায়। চিকিৎসা একটা সেবা, এটা নিয়ে বিজনেস করতে হবে কেন? আমাদের দেশের সরকারি হসপিটালে অক্সিজেন সিলিন্ডার নেই, কারণ সাপ্লায়ারের টাকা এমপি, উপজেলা চেয়ারম্যান সব নেতারা মিলে খেয়ে ফেলেছে। সরকারি হসপিটালে দুর্গন্ধে পা রাখা যায় না। রোগী 1000টা, বেড 250টা, ডক্টরদের স্যালারি হাজার হাজার, আর তারা রোগী দেখে 2 মিনিট করে, যেন তারা রোগী নয়, তার কাছে ভিক্ষা চাইতে এসেছে। অফিসের নিয়ম যদি হয় 9টা, এরা হসপিটালে আসে 11টায়। ঘন্টার পর ঘন্টা মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। হসপিটালে মশা, ইঁদুর, সারপোকা, বাথরুমের কথা না হয় নাই বললাম, কি এসব? এভাবে মানুষের সেবা হবে? সাধারণ মানুষ কোথায় যাবে? প্রাইভেট হসপিটালে যাবে। মানুষ সরকারি হসপিটালে এখন যাচ্ছে না ভয়ে, আর এই ভয়ের সুযোগটাই প্রাইভেট হসপিটালওয়ালারা নিচ্ছে। ডক্টরদের বললে যুক্তি দেয়, হাজার হাজার টাকা খরচ করে পড়াশোনা করেছে কি এমনি? আরে হারামি, টাকায় কামাবি তাহলে অন্য কিছু কর। একটা ভালো মানুষ তো তোর কারণে সেবা করার চান্স পাচ্ছে না। এটা করে টাকা রোজগার করতে হবে? অল্প টাকা ফিস নিয়ে কি সংসার চলবে না? কোটিপতি হতে হবে? লাখপতি হয়ে কি জীবন চলবে না? এই ভাই সাহেব জিজ্ঞেস করে, সাহেব এইসবে আপনার মূল উদ্দেশ্য কি? ভাই বলে, কি এখনো বুঝনি তুমি? সারা দেশের মানুষ যেন ফ্রিতে চিকিৎসা পায়, এটাই আমার লক্ষ্য। বাস সবাই তালিবালি মারে, এ সিটি মারে। আনুও খুশি, তার উদ্দেশ্য সৎ। ভাই হাত উঠিয়ে সবাইকে বাই বলে, আর সিন কয়েকদিন সামনে আসে। ভাই ভালোই আছে, লাঞ্চ করছিল, এই সময় নিউজে বলে, আজ অমুক সরকারি হসপিটালে জায়গা না পেয়ে এক মুরব্বী তার বউকে কোলে নিয়েছিল। ডাক্তার আসতে দেরি হওয়াতে সে সেখানেই মারা যায়। নিউজ শুনে ভেট্টি খবরের কাগজে মুখ ঢেকে নিচ্ছে। এরা বলছে, এইটা কোনো কথা? সরকারের কি চোখে পড়ে না গরিবদের কষ্ট? আজ তুই বাইরে থাকলে ওই হসপিটালের স্টাফদের তো খবর ছিল, কিরে তাই না ভেট্টি? এ ভেট্টি, খবরের কাগজ পড়ে যায়, লোক নাই, সবাই অবাক। কি হলো? মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কি আর বলবো, জেলের বাইরে যেই কথাগুলো ভেট্টি বলল, মানে আমাদের হিরো বলল, সেগুলো আসলে সিনেমায় বলেনি। এগুলো পার্সোনালি আমার কথা, আমার ওপিনিয়ন। চিকিৎসা ব্যবস্থা, ডক্টর এবং ওষুধ নিয়ে আমার এত পরিমাণ রাগ আর অভিযোগ রয়েছে যা বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মিডল ক্লাস পরিবার সাফার করছে এই ডাক্তার আর ওষুধের চক্করে পড়ে। মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে, কোন ডাক্তারের কাছে যাবে, কি ওষুধ খাবে। ওপরওয়ালা আমাদের সবাইকে সুস্থ রাখুক। ফুরফুরি নগরের ডাক্তার ঝটকার মতো যদি একটা ডক্টর সবার এলাকার থাকতো, যে মনের দিক থেকেও যেমন মেন্টালিও তেমন, তাহলে বুঝি সবার ভালো হতো। যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু খালি পেটে বাতি জ্বালায় যান। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অনেকগুলো ধন্যবাদ।